রাজধানীতে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। কিছু এলাকায় গোলাগুলির আওয়াজ পাওয়া গেলেও বেশিরভাগ স্থানে প্রায় বিনা বাধায় এগিয়ে যাচ্ছে। আমি মনে করি সময় এসেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। যদি উপদেষ্টারা মনে করে তাহলে লুৎফুজ্জামান বাবরকে তাড়াতাড়ি জেল থেকে বার করেন, ওনাকে ওই জায়গায় বসান, উনি এগুলো খুব ভালো পারবে। লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা মূর্তিমান আতঙ্কের নাম। সেভেন সিস্টার্সের বিদ্রোহী দল বানিয়ে একাই ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর। যে বাংলাদেশ মনে হয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, মানে বাংলাদেশ ভারতকে আক্রমণ করতে যাচ্ছে। শ্রোতা, ভারতের যে আতঙ্ক ছিলেন লুৎফুজ্জামান বাবর, তাকে এবার জামিন দেওয়া হয়েছে। এই দিকে এবার তাদেরকে ভারতকে দিলেন কঠিন হুঁশিয়ারি। দর্শক শ্রোতা, তাদের সেভেন সিস্টার এবার ভেঙে দেওয়া হবে। দর্শক, অবশেষে কি হতে যাচ্ছে জানেন যে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কি একটা অবস্থা চলছে। তো আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আমি মনে করি সময় এসেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। যদি উপদেষ্টারা মনে করে তাহলে লুৎফুজ্জামান বাবরকে তাড়াতাড়ি জেল থেকে বার করেন, ওনাকে ওই জায়গায় বসান, উনি এগুলো খুব ভালো পারবে। আর এরপরে ভারত যদি নাকি মনে করে এইসব পদক্ষেপ নেওয়ার কারণে আমাদের সাথে যুদ্ধ করবে, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে বলে দিলাম, তারেক রহমান আপনাকে বলে রাখলাম যে বাংলাদেশের 16 কোটি মানুষ যেদিন থেকে যখন থেকে ডাক দিবেন, বাংলাদেশের 16 কোটি মানুষ আপনাদের ডাকে যুদ্ধে নামার জন্য প্রস্তুত হয়ে আছে। বাংলাদেশের মানুষ যুদ্ধ করতে চায়। বাংলাদেশের বেশ কয়েকটি জেলা, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী সহ ওই অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। বন্যার যে ছবি এ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে দেখলাম এবং গণমাধ্যমগুলোতে, সেখানে আমার মনে হয় স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা। বন্যাটা কেন হচ্ছে? খুব একদম অন্তর থেকে শান্তি পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সময় গত রাতে আপনার মিছিল হলো। সেই মিছিলে দেখলাম ভারত বিরোধী নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। ভারত যদি বন্যায় যদি মানুষ মরে, তারপরে বলছে যে সেভেন সিস্টার দেব আলাদা করে, এই ধরনের কি স্লোগান দিয়েছে, খুব ভালো লেগেছে। আমি মনে করি সময় এসেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। যদি উপদেষ্টারা মনে করে তাহলে লুৎফুজ্জামান বাবরকে তাড়াতাড়ি জেল থেকে বার করেন, ওনাকে ওই জায়গায় বসান, উনি এগুলো খুব ভালো পারবে। তো লুৎফুজ্জামান বাবরকে দ্রুত এই জায়গায় নিয়ে এই দায়িত্ব দেওয়া হোক। ভারতকে কিভাবে সেভেন সিস্টারে কিভাবে কি করতে হয়, উলফাকে কিভাবে সহায়তা করতে হয়, কি করতে হয়, এগুলি উনি খুব ভালো জানেন। তো আমি মনে করি যে ভারতের সাথে এই ধরনের এই আলগা পিরিতি দেখায় কোনো লাভ নেই। তাদের সাথে সরাসরি অ্যাকশনে যেতে হবে। তারা যুদ্ধ করতে চায়। এই ছাত্র আন্দোলনে আপনারা দেখেছেন, আমি নিজেও এই গত 15 বছরে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে তারপরে বিভিন্ন সময় বলেছি যে আমরা কিসের বীরের জাতি, আমরা আসলে বীরের জাতি না, আমাদের সাহস নাই। ছাত্ররা আমার সেই ধারণাকে ভুল করে দিয়েছে। একজনকে গুলি করেছে, তার সামনে বন্দুক নিয়ে গুলি করছে, তারপরে বন্দুকে নিয়ে তারপরে টেনে হেসে তারপরে সেখান থেকে নিয়ে বেরিয়ে এসেছে। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, পুলিশের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে, ভয় পায় নাই। গুলি করছে, বুক এভাবে পেতে দিয়েছে পুলিশের বুলেটের সামনে। অতএব এই বাঙালিকে ভয় দেখায় লাভ নাই। এই বাঙালি ভারত যদি নাকি আমাদের উপরে আক্রমণ করে, যদি মনে করেন আমরা ভারতের সাথে যুদ্ধ করলাম, অনেকে বলে থাকে না যে ভারতের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। ভারতের সাথে যদি বাংলাদেশের সাথে যদি ভারত যুদ্ধ লাগে, এটা মনে রাখেন, আজকে বলে রাখলাম কথাটা, সবার আগে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে পাকিস্তান। তাদের সাথে আমরা আলাদা হয়েছি, তাদের সাথে আমরা এক হইতে আর চাই না। 71-এ কার ভুল ছিল, কার দোষ ছিল, সেটা আমরা ভুলে গিয়েছি। পাকিস্তানের সাথে কৌশলগত কারণে হলো আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক রাখা খুব জরুরি। ভারতের বাইরে চীন, পাকিস্তান, আমেরিকা, ইসরায়েল, যার সাথে ইচ্ছা সবার সাথে সম্পর্ক ভালো রাখা যাবে। একমাত্র আমাদের শত্রু হচ্ছে ভারত। তাদের ব্যাপারে যে কোনো ধরনের ডিসিশন যদি নিতে হয়, আমার অনুরোধ থাকবে বর্তমান এই ইন্টার্ম যে গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের যেই চিফ অ্যাডভাইজার আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার কাছে অনুরোধ, বাংলাদেশের 16 কোটি মানুষ জীবন দেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুত। আপনি শুধু সেই ক্ষেত্রটা প্রস্তুত করে দেন, আর কোনো কিছু আমরা চাই না। তারা যুদ্ধ করতে চায়, কিভাবে করতে চায়? অর্থনীতি যুদ্ধ করতে চায়, আমাদেরকে পেঁয়াজ দেবে না। পৃথিবীতে বাজার তৈরি করার জন্য বিক্রেতারা ঘোরে, ক্রেতা কখনো কেনার জন্য বিক্রেতা করে না। অতএব আমাদেরকে ভারত পেঁয়াজ মাগনা দেয় না, ভারত আমাদেরকে গরু ফ্রি এমনিতেই দেয় না। তারা বিশ্বের বিভিন্ন দেশে গরু রপ্তানি করে, মাংস রপ্তানি করে। সো আমাদেরকে যে খালি আমরাই নিচ্ছি এরকম কোনো কিছু না। তারা যদি না দেয়, আমাদের দেশে যে এই শিল্পটা আছে, যে গবাদি পশু উৎপাদন শিল্প আছে, সেটা ভালো হবে। তাদের দেশ থেকে যদি আমরা ডিম না কিনি, মুরগি না কিনি, আমাদের দেশে ফার্ম হবে, মুরগির খামার হবে। তারা আমাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য খোটা দেয়,
আমি মেনে নিচ্ছি যে আমরা চিকিৎসা নিতে সেখানে যাই, কিন্তু আমাদের সরকার যদি চায় এই দেশে ভালো মানের হাসপাতাল তৈরি করবে, এই দেশের ডাক্তারদেরকে সুযোগ সুবিধা দিয়ে এই দেশের এই হাসপাতালের এই চিকিৎসা খাতে যে দুর্নীতি আছে সেগুলোকে ঠিক করে বাংলাদেশের চিকিৎসা খাত ঠিক করবে, আমি মনে করি একজন মানুষও ভারতে যাবে না। যখন ভারতে বাংলাদেশের মানুষ না যাবে, এটা ভারতের বাংলাদেশের মানুষের কাছ থেকে তাদের টাকা ইনকামের সবচেয়ে বড় খাত। এই খাত বন্ধ করে দেন, ভারত অনেক সোজা হয়ে যাবে। তারা চিনি দেবে না, গরু দেবে না, আলু দেবে না, পেঁয়াজ দেবে না, দরকার নাই, আমরা না খেয়ে থাকবো। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলে রাখলাম, বাংলাদেশের মানুষ 10 বছর আলু খাবে না, পেঁয়াজ খাবে না, লবণ খাবে না, চিনি খাবে না, তারপরও ভারতকে শিক্ষা দিতে এই দেশের মানুষ প্রস্তুত। আর যুদ্ধ করতে চায়, ভারত জীবনে কোনোদিন আমাদের সাথে স্থল যুদ্ধ করবে না, সম্মুখ যুদ্ধে কোনোদিন ভারত আমাদের সাথে লাগতে আসবে না, তারা পারবে না। আর পারমাণবিক হামলা করবেন, বড় ভাই ওইদিকে আছে। বাংলাদেশের উপরে যদি পারমাণবিক হামলা বা এই ধরনের কোনো হুমকি বা মানে প্র্যাকটিক্যালি যদি এই ধরনের কোনো কিছু করা হয়, সেটার জন্য পাকিস্তান সাথে সাথে সেটার জবাব দেবে, আমি বিশ্বাস করি। আপনি এই আন্দোলনে দেখেন, পাকিস্তানে এখন যে আন্দোলন চলছে সরকার বিরোধী, এই সরকার পতন আন্দোলনে যতগুলো পাকিস্তানের পতাকা আছে ততগুলো বাংলাদেশের পতাকা আছে। পাকিস্তানের মানুষ আমাদের শত্রু না। এই দেশের শেখ মুজিব এই বদমাইশ ক্ষমতায় আসার জন্য রয়ের সাথে মিলে রয়ের যেই পরিকল্পনা সেটা বাংলাদেশে বাস্তবায়ন করেছে। আদমজি জুট মিলে কারা মানুষ মেরেছিল, 14ই ডিসেম্বরে কারা মানুষ মেরেছিল, এগুলো নিয়ে বহু তদন্ত করার দরকার আছে। তো দর্শক, আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। অহেতুক এমন একটা আলোচনা ভারতে কেউ কেউ করছেন যে বাংলাদেশ মনে হয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, মানে বাংলাদেশ ভারতকে আক্রমণ করতে যাচ্ছে, এরকম একটা কথা যদি কেউ বলে, হচ্ছে উদ্ভট এবং হাস্যকর কোনো কথা হতেই পারে, এবং এই মুহূর্তে তো প্রশ্নই আসে না। কিন্তু ইন্ডিয়া টুডের একটা নিউজের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। বাংলাদেশের কেউ কেউ এটা নিয়ে নিউজ করেছেন, শুধু সেটা না, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইংকে এটার জবাব দিতে হয়েছে। মানে হেডলাইনগুলো দুটো নিউজ তারা করেছে, মানে একটাও না। বাংলাদেশ deploys Turkish drones near border, India on high alert, sources. টার্কিশ ড্রোন বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের কাছে ডিপ্লয় করেছে এবং ইন্ডিয়া হাই অ্যালার্টে আছে। এর কিছু কয়েক ঘন্টা পরই তাদের একটা ফলো আপ রিপোর্ট আবার এরকম, হোয়াটস Bayraktar TB2 drone deployed by Bangladesh and is India prepared? মানে এই ধরনের হেডলাইন আমার মনে হয় একটা কথা খুব ক্লিয়ারলি বোঝা যায় যে তারা বাংলাদেশের এই ড্রোন আছে এবং এই ড্রোন ডিপ্লয় করছে, এটা নিয়ে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে এবং এটা একটা যুদ্ধ, মানে তারা অ্যালার্ট আছে এটা বলছে, আবার বলছে ইন্ডিয়া কি প্রিপেয়ার্ড কিনা ইত্যাদি ইত্যাদি, এবং এই ড্রোন সম্পর্কে বিস্তর তথ্য তারা এখানে হাজিরও করেছে। যাই হোক, যেটা বলছিলাম, রীতিমতো আমাদের প্রধান উপদেষ্টা প্রেস উইংকে জবাব দিতে হয়েছে যে না, এরকম কোনো কিছু আমরা করিনি। আমি পাল্টা আর একটা কথা বা প্রশ্ন করতে চাই, আমরা যদি এটা করি তো আমরা ড্রোন কিনেছি, আমি আসবো এই ড্রোনের আলোচনা। আসলে আমি এইটার বাহানায় বাংলাদেশের সামরিক বাহিনীর হার্ডওয়্যার কি থাকবে এবং আমাদের সামরিক যে স্ট্র্যাটেজি সেটার সভারেন্টি নিশ্চিত করা নিয়ে আলাপ করতে চাই। আমি মনে করি হাসিনা উত্তর বাংলাদেশে এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা, আই রিপিট, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হচ্ছে আমাদের সেনাবাহিনীর ওভারঅল স্ট্র্যাটেজি সার্বভৌম করে তোলা। শেখ হাসিনার সময় এই জায়গাটা খুবই কম্প্রোমাইজ ছিল, আমরা জানি। সো আসবো, মানে ভারতের অ্যাটিটিউড এবং ভারত কেন এই ড্রোন মোতায়েন নিয়ে এই আওয়াজ তুলছে, এটা মিথ্যা হলেও এই আওয়াজের কোনো অর্থ নেই, এটা যদি সত্য হয়ে থাকে এটা নিয়ে এত রিয়াকশন দেখানোর কিছু নাই। বাংলাদেশ ড্রোন কিনেছে এবং ড্রোন কিনে সে এটা বর্ডারের কাছে ওড়াতেই পারে, এটা কোনো ব্যাপার না। আমরা একটু ড্রোন নিয়ে আসি। বাংলাদেশ Bayraktar TB2, এই ড্রোনটা আমরা অনেকে চিনি যারা ইন্টারন্যাশনাল ইস্যুগুলো খেয়াল করি। আমাদের একেবারে সামরিক বিশেষজ্ঞ হতেই হবে তা না। আমি অবশ্য একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যদি আন্তর্জাতিক রাজনীতি এবং ভূরাজনীতি বুঝতে চাই, আমাদের আসলে সামরিক বাহিনী সম্পর্কে, অস্ত্রশস্ত্র সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে, না হয় আসলে এটা বোঝা যাবে না। আমার অন্য একটা চ্যানেল। তো দর্শক, আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে। তো সব নিঃশ্বাসকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।